নমস্কার, বিটিএন প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বিশ্ব সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসমে অভিন্ন দেওয়ানি বিল আনার সিদ্ধান্ত। 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরি। মন্ত্রী আমলাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা। জুনের প্রথম সপ্তাহে অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে ভয়ঙ্কর মোরাল পুলিশিং, যুবককে উলঙ্গ করে নির্যাতন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, পুলিশের অভিযোগ। শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে শিক্ষকের মৃত্যু, ট্রেনে শেষ নিঃশ্বাস প্রধান শিক্ষকের, শোকের ছায়া লক্ষ্মীপুরের ছোট মামদায়। এবারে বিস্তারিত খবর। হিমন্ত বিশ্ব সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসমে অভিন্ন দেওয়ানি বিল আনার সিদ্ধান্ত। 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরি। মন্ত্রী আমলাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসমে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বুধবার অনুষ্ঠিত হল প্রথম ক্যাবিনেট বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বুধবার থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। খুব শীঘ্রই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 21, 22, 25 এবং 26 মে রাজ্য বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। বিজেপির সংকল্পপত্রকেই সরকার পরিচালনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে 26 মে বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। তবে জনজাতি সম্প্রদায় এবং সব ধরনের ধর্মীয় রীতিনীতি ইউসিসির আওতার বাইরে রাখা হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইউসিসিতে মূলত 4টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে: বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ, সম্পত্তির অধিকার, লিভ ইন সম্পর্ক এবং বহুবিবাহ। এছাড়াও আগামী 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরি প্রদানের লক্ষ্যে মুখ্য সচিবের অধীনে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি বিভাগের সঙ্গে আলোচনা করে কিভাবে এই নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে ওই টাস্ক ফোর্স। ক্যাবিনেট বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডক্টর ভূপেন হাজারিকার জন্মজয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠান আগামী 8 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি 32 কোটি টাকা ব্যয়ে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে ডক্টর ভূপেন হাজারিকার একটি সংগ্রহশালা নির্মাণ করা হবে। এর মধ্যে 13 কোটি টাকা দেবে নর্থ ইস্ট কাউন্সিল। রাজ্যের মহাধিবক্তা হিসেবে আগামী 5 বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন দেবজিৎ ছুইকিয়া। সরকারি খরচ কমানোর লক্ষ্যে একাধিক কড়াকড়িও ঘোষণা করেছে নতুন সরকার। আগামী 6 মাস নতুন মন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনা হবে না। একই সঙ্গে চিকিৎসাজনিত কারণ ছাড়া আগামী 6 মাস কোনো মন্ত্রী, সরকারি আধিকারিক বা কর্মচারী বিদেশ সফরে যেতে পারবেন না। এছাড়া রাজ্যপাল থেকে শুরু করে মন্ত্রী ও বিভিন্ন স্তরের সরকারি আধিকারিকদের কনভয়ে থাকা গাড়ির সংখ্যাও কমানো হবে। ডিজেল ও পেট্রোল খরচ কমানোর উপরও জোর দিয়েছে সরকার। আগামী 6 মাস বিদেশি সামগ্রী কেনা থেকে বিরত থাকবে অসম সরকার, যাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যায়। এদিকে আগামী 6 মাস সরকারি সেমিনার ও ওয়ার্কশপ শুধুমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজি আমাৰ চৰকাৰে শপত গ্ৰহণ কৰাৰ পিছত প্ৰথম কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় আৰু এক প্ৰকাৰে আজিৰ কেবিনেট বৈঠকৰ সিদ্ধান্তসমূহ বা আমি যি ধৰণে আলাপ আলোচনা কৰিলোঁ, চৰকাৰখনে এক প্ৰকাৰ আজিৰে পৰা দায়িত্ব গ্ৰহণ কৰিলে এনেকুৱা এটা বাৰ্তাও আমি প্ৰেৰণ কৰিব বিচাৰিছোঁ। অৱশ্যে মন্ত্ৰীসমূহৰ দপ্তৰ এতিয়াও আমি ঘোষণা কৰা নাই। খুব সোনকালে আমি দপ্তৰ ঘোষণা কৰিম। আৰু ৰাতিপুৱা মই সংবাদ মাধ্যমত কোৱাৰ দৰে বিধানসভাৰ অধিৱেশনৰ পৰৱৰ্তী সময়ত মন্ত্ৰীসভাখনৰ পূৰ্ণাংগ সম্প্ৰসাৰণৰ ব্যৱস্থা কৰা হ'ব। জুনের প্রথম সপ্তাহে অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম মন্ত্রিসভার সম্প্রসারণ আগামী জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। বুধবার ক্যাবিনেট বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, নতুন মন্ত্রিসভায় কাদের অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের অভ্যন্তরে আলোচনা ও পর্যালোচনার পরই সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রস্তুত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে 4 জন মন্ত্রীও শপথ নেন। এরপর থেকেই মন্ত্রিসভার পূর্ণাঙ্গ সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। শিলচরে ভয়ঙ্কর মোরাল পুলিশিং, যুবককে উলঙ্গ করে নির্যাতন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, পুলিশের অভিযোগ।
শিলচরে এক ভয়ঙ্কর মোরাল পুলিশিং এর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক যুবককে মারধর করার পাশাপাশি উলঙ্গ করে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী শিলচরের মধুরবন্দ এলাকার বাসিন্দা হিবুল হুসেইন নামে এক যুবককে তার পরিচিত কয়েকজন যুবক মেহেরপুর এলাকার একটি বিবাহ ভবনের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে প্রায় 6 থেকে 7 জনের একটি দল তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, অভিযুক্তরা যুবককে উলঙ্গ করে পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে বলে অভিযোগ। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর অভিযুক্তরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে হিবুল অভিযুক্তদের 20,000 টাকা দেন, কিন্তু টাকা নেওয়ার পরও অভিযুক্তরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভুক্তভোগী যুবক শিলচর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হল 1 সাকরান লস্কর, 2 সরফরাজ লস্কর, 3 তাম্বির মজুমদার, 4 প্রমোদ যাদব। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে শিলচর পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। পুলিশের সন্দেহ, এই ঘটনার পেছনে আরও কিছু তথ্য বা রহস্য থাকতে পারে। তোমার মারপিটটা কেন করছে? তারা সন্দেহ করছে যে আমার ফোনে কিতা একটা ভিডিও আছে, ও কারণে তাও সাকরান আক্তার লস্কর হে করছে তার কিতা ভিডিও একটা আছে আমার ফোনে, এরকম কোনো ভিডিও হে পাইছে না আমার ফোনে। তারপরে তো ওরকম আমার এখন হ্যাঁ ভিডিও দেখার সন্দেহ নেই আমার, তার ভিডিওর কারণে আমার মানে আর কি হে আমার যে সময় উলঙ্গ করছিল ওই সময় ও কারণে আর কি টাকাটা করছে। আচ্ছা, তুমি অতদিন পরে আজকে এফআইআরটা কেন দিলে? অতদিন পরে এফআইআরটা দিবার কারণ হইলো আমার যে সময় মারধর করছে ওরকম ওই সময় তারা উঠে গেছে যে দেখ আমি তো ভিডিওটা ভাইরাল করে দিব, তুমি টাকাটা দিলা। ওরকম যদি টাকাটা দেস না তে আমরা এক কাম করবো, তোরে নিয়ে আমরা এডিক সেন্টার আছে, এডিক সেন্টারও নিয়ে ঢুকে রাখি দিব। এডিক সেন্টার ওর মালিকের নাম হইলো কমরুল ইসলাম লস্কর, ও কমরুল ইসলাম ওর ছেলে হইলো সরফরাজ লস্কর আর সাকরান আক্তার লস্কর, আর দীপু যেন তানোর ছেলে হইলো ও তানবীর। এর বাদে আসলো মেমনুর, এর বাদে প্রমোদ যাদব, আরও বিরাট নামের একজন ছেলে আসলো, আরও 6-7 জন আসলো। তারা আমি চিনি না, তারা ওরকম নিয়ে আমার নিয়ে হ্যারাসমেন্ট করছে, ব্ল্যাকমেল করছে, এর ফলে তারা মানে জানে মারার চেষ্টা করছে তারা। বিটিএন নিউজ, শিলচর। শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে শিক্ষকের মৃত্যু, ট্রেনে শেষ নিঃশ্বাস প্রধান শিক্ষকের, শোকের ছায়া লক্ষ্মীপুরের ছোট মামদায়। শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পথে শিক্ষকের মৃত্যু। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথেই মৃত্যু হল কাছাড়ের লক্ষ্মীপুরের ছোট মামদা এলাকার বাসিন্দা তথা 770 নম্বর ছোট মামদা এলপি স্কুলের প্রধান শিক্ষক রামকেবল কুর্মির। জানা গেছে, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি গুয়াহাটি গিয়েছিলেন শপথ অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করলেও রাতে শিলচরমুখী ট্রেনে ওঠেন। বুধবার ভোরে জাটিঙ্গার কাছে ট্রেনের এসি কামরায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার দেহ শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে যাওয়া হয়। 59 বছর বয়সী রামকেবল কুর্মির অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিটিএন নিউজ। 10 লক্ষে কিনে 15 লক্ষে বিক্রি, নিট প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার আয়ুর্বেদিক ছাত্র, নাসিক থেকেও গ্রেপ্তার বিএএমএস ছাত্র। 10 লক্ষে কিনা 15 লক্ষে বিক্রি, নিট প্রশ্ন ফাঁসে গ্রেফতার আয়ুর্বেদিক ছাত্র। নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তদন্তে। মহারাষ্ট্রের নাসিক থেকে 10 লক্ষ টাকায় প্রশ্নপত্র কিনে তা 15 লক্ষ টাকায় হরিয়ানায় বিক্রি করা হয়েছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শুভম খৈনন নামে এক আয়ুর্বেদিক ছাত্রকে। ধৃত শুভম নাসিকের নন্দগাঁওয়ের বাসিন্দা এবং বিএএমএস এর ছাত্র। তদন্তকারীদের দাবি, পুনের ধনঞ্জয় নামে এক ব্যক্তির কাছ থেকে 10 লক্ষ টাকায় নিটের প্রশ্নপত্র কিনেছিলেন তিনি। পরে টেলিগ্রামের মাধ্যমে সেই প্রশ্নপত্র 15 লক্ষ টাকায় হরিয়ানায় বিক্রি করা হয়। নাসিক পুলিশের অপরাধ দমন শাখা প্রথমে শুভমকে গ্রেফতার করে, পরে তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীদের অনুমান, গোটা ঘটনায় একটি বড় চক্র কাজ করছে, যার জাল ছড়িয়ে রয়েছে একাধিক রাজ্যে। এদিকে রাজস্থান ও হরিয়ানায় প্রশ্নফাঁস মামলায় গ্রেফতারির সংখ্যা ক্রমশ বাড়ছে। সিবিআই এবং রাজস্থান পুলিশের এসওজি একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তদন্তে উঠে এসেছে অন্তত 150 জন পরীক্ষার্থী এবং 70 জন অভিভাবকের কাছে পৌঁছেছিল ফাঁস হওয়া প্রশ্নপত্র। ইতিমধ্যেই 13 জন এমবিবিএস কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। নিট প্রশ্নফাঁস কাণ্ডে আরও বড় মাথাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে তদন্তকারী সংস্থাগুলি। বিটিএন নিউজ। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাজ্যসভার সাংসদ ও প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন 79 বছর বয়সী এই নেত্রী। জানা গিয়েছে, একটি অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে অস্ত্রোপচার করা হচ্ছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হাসপাতাল সূত্রে তার শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। গত কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী।
এর আগেও একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। চলতি বছরের মার্চ মাসে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তারও আগে জানুয়ারি মাসে দিল্লির ঠান্ডা ও দূষণের জেরে ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট এবং অ্যাজমাজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এছাড়াও 2025 সালে অন্তত 3বার দিল্লি ও আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে হয় কংগ্রেসের এই শীর্ষ নেত্রীকে। পেটের সমস্যা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা যায়। একবার সিমলার একটি হাসপাতালেও কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। বিটিএন নিউজ। প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। পাশের হার 85.20%। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই ঘোষণা করল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। বুধবার প্রকাশিত এই ফলাফল বোর্ডের সরকারি ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.nic.in এ দেখা যাচ্ছে। ফলাফল প্রকাশের পর থেকেই ওয়েবসাইটগুলিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। এবারের সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে 18 লক্ষাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী এবছর মোট 85.20% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলাফল জানতে শিক্ষার্থীদের রোল নাম্বার, স্কুল নাম্বার এবং অ্যাডমিট কার্ড আইডির প্রয়োজন হবে। এছাড়াও ডিজিলকার এবং উমং অ্যাপের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে বোর্ড। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। পাশাপাশি যারা প্রত্যাশিত ফল করতে পারেননি তাদেরও হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিটিএন নিউজ। ট্যাঙ্কার দুর্ঘটনায় পশ্চিম জয়ন্তিয়া হিলসে দীর্ঘ যানজট। পশ্চিম জয়ন্তিয়া হিলসে ট্যাঙ্কার দুর্ঘটনা, তীব্র যানজটে স্তব্ধ জাতীয় সড়ক। মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলায় ভয়াবহ ট্যাঙ্কার দুর্ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মুকিমদিন্ডুর ও ওয়াহামিংসো সংযোগস্থলের মধ্যবর্তী জাতীয় সড়কে বুধবার এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্গম রাস্তা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বিশাল ট্যাঙ্কারটি রাস্তার উপর উল্টে যায়। ফলে জাতীয় সড়কের একটি বড় অংশ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর থেকেই সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ শত শত যানবাহন দীর্ঘ লাইনে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে পশ্চিম জয়ন্তিয়া হিলসের স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে দুর্ঘটনাগ্রস্ত ভারী ট্যাঙ্কারটি রাস্তা থেকে সরাতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে দীর্ঘ যানজটের কারণে জাতীয় সড়কে যাতায়াতকারী মানুষকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিটিএন নিউজ, শিলচর। শিলচরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আইএসবিটির সামনে চাকায় পিষ্ট অজ্ঞাত ব্যক্তি। শিলচরের রামনগর আইএসবিটির সামনে বুধবার ভোরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ভারী যানবাহনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি কিভাবে দুর্ঘটনাটি ঘটল এবং কোন যানবাহনের সঙ্গে এই দুর্ঘটনা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মৃত ব্যক্তির শরীর ও মাথা গুরুতরভাবে থেতলে যায়। সেই কারণে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানোর পাশাপাশি স্থানীয় স্তরেও খোঁজখবর চালানো হচ্ছে। বিটিএন নিউজ, শিলচর। মুখ্যমন্ত্রীর পত্নীর পাসপোর্ট ইস্যুতে তলব, গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে হাজির কংগ্রেস নেতা পবন খেরা। ডিজিটাল ডেস্ক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পত্নীর পাসপোর্ট সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে হাজির হন কংগ্রেস নেতা পবন খেরা। জানা গেছে তদন্তের স্বার্থে তাকে তলব করেছিল ক্রাইম ব্রাঞ্চ। সেই সূত্রে বুধবার গুয়াহাটিতে এসে তদন্তকারী আধিকারিকদের সামনে উপস্থিত হন তিনি। উল্লেখ্য, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর পত্নীর পাসপোর্ট ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলনে কিছু মন্তব্য করেছিলেন পবন খেরা। সেই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় পবন খেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং পরে শীর্ষ আদালত থেকে জামিন লাভ করেন। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। গুয়াহাটি হাইকোর্টে হল না গণশিল্পী জুবিন গার্গ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন শুনানি। বুধবার গুয়াহাটি হাইকোর্টে অনুষ্ঠিত হল না গণশিল্পী জুবিন গার্গ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদন সংক্রান্ত শুনানি। আদালত সূত্রে জানা গেছে বিচারপতি পার্থিবজ্যোতি শইকিয়ার বেঞ্চে কেদিন মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত থাকলেও আবেদনটি গ্রহণ করা হয়নি। জানা যায় বিচারপতি পার্থিবজ্যোতি শইকিয়ার আদালতে শ্যামকানু মহন্তর জামিন আবেদনটি 5 নম্বরে তালিকাভুক্ত ছিল। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত মামলাটি শুনানি শুরু হয়নি। পরে আদালতের পক্ষ থেকে আবেদনটি গ্রহণ না করায় এদিন আর জামিনের শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে শ্যামকানু
শ্যামকানু মহন্তর জামিন নিয়ে অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হল বলে মনে করছে আইনি মহল। তবে আবেদনটি পুনরায় কবে শুনানির জন্য উঠবে সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, শ্যামকানু মহন্তকে ঘিরে চলা মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তার জামিন আবেদন নিয়ে নজর ছিল রাজনৈতিক ও সামাজিক মহলেরও। BTN নিউজ। অসুস্থ প্রাক্তন সাংসদ অজিত কুমার ভূঁইয়া তবে সংকটমুক্ত বলে জানালো GMCH। অসুস্থ হয়ে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে GMCH এ চিকিৎসাধীন রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তথা প্রাক্তন সাংসদ অজিত কুমার ভূঁইয়া। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সংকটমুক্ত বলে বুধবার সকালে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সকাল 9:30 নাগাদ GMCH সূত্রে অসমীয়া প্রতিদিন ডিজিটালকে জানানো হয়, প্রাক্তন সাংসদ বর্তমানে জেনারেল ICUতে ভর্তি রয়েছেন। ডায়রিয়া সহ কিছু শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, অজিত কুমার ভূঁইয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সম্পূর্ণ সংকটমুক্ত। এদিকে সামাজিক মাধ্যমে একাংশ তার মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন তার অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেই অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে। ICUতে ভর্তি থাকায় বর্তমানে তিনি মোবাইল ফোনের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানা গেছে। BTN নিউজ, গুয়াহাটি। শপথ গ্রহণের পর প্রথম কর্মসূচিতে গোপীনাথ বরদলৈকে শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর প্রথম সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার শিল্পুকুরির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ স্মারক ক্ষেত্রে 4 ক্যাবিনেট মন্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ক্যাবিনেট মন্ত্রী রামেশ্বর তেলী, অজন্তা ন্যাওগ, চরণ বড়ো এবং অতুল বরা। অনুষ্ঠানে গোপীনাথ বরদলৈয়ের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্মারক ক্ষেত্রে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী দিনে অসম ও অসমীয়াদের আরও সুরক্ষিত ও শক্তিশালী করে তোলাই তাদের সরকারের প্রধান লক্ষ্য। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদও জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নতুন কার্যকালকে উন্নয়ন ও নতুন সূচনার অধ্যায় হিসাবে বিবেচনা করা হবে। শুধু কথাই নয়, কাজের মাধ্যমেই সরকারের কার্যকলাপের পরিচয় পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। BTN নিউজ। উদ্বোধনের 3 বছরেই বেহাল শিলচরের বাদ্রি সেতু, বেরিয়ে এলো লোহার রড। ঘটা করে উদ্বোধনের মাত্র 3 বছরের মধ্যেই শিলচরের নবনির্মিত বাদ্রি সেতুর বেহাল চিত্র সামনে আসায় চরম ক্ষোভ ছড়িয়েছে জনমানসে। সেতুর মাঝপথে পিচ ও ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসেছে লোহার রড। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রায় 57 কোটি টাকার ব্যয়ে নির্মিত এই সেতুটি শিলচরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে পরিচিত। 2023 সালের 7 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই সেতুর এই জীর্ণ দশা নির্মাণের গুণমান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সেতুটির ওপর দিয়ে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন চলাচল করে, কিন্তু বর্তমানে অনেক জায়গায় রাস্তার জরিপ সম্পূর্ণ উঠে গিয়ে ভেতরের লোহার কাঠামো স্পষ্ট দেখা যাচ্ছে। বিশেষ করে রাতে চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, এত বিপুল অর্থ ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতুর এমন অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট বিভাগ দ্রুত মেরামতির কাজ শুরু করুক এবং নির্মাণে গাফিলতির অভিযোগ থাকলে তারও তদন্ত করা হোক। বিটিএন নিউজ। বিটিএন প্রাইম টাইম এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।